আমরা যে প্রত্যাশাটা করি দ্রুত একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, সেটা আসলেই খুব দ্রুত হবে কিনা? না, এটা ওনার দায়িত্ব না। নির্বাচিত সরকারগুলি তাদের চরিত্র পরিবর্তন কেউ করে নাই। আচ্ছা, উনি এই জন্যই তো সংস্কার, এই সংস্কার কমিশনগুলো তো ইতিপূর্বে কোনো সরকার করে নাই, এইটাই সরকার করেছে। তাহলে বোঝা গেল উনি সমস্যাগুলো চিহ্নিত করতে পারছে। আপনি যখন ডায়াগনোসিস যদি ঠিক মতন হয় তো আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। এই সরকার মনে করি জাতীয় যে সমস্যা, রাজনৈতিক সমস্যা থেকে শুরু করে নির্বাচনের সমস্যা, এগুলো চিহ্নিত করতে পারছেন। চিহ্নিত করার কারণেই কিন্তু উনি এইটাকে সংস্কার রূপ দিয়েছেন, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করেছেন। এটা একটা ভালো উদ্যোগ এবং আমরা তো সেই সংস্কার কমিশনতে কয়েকবার বৈঠকও করেছি। তাদের উদ্যোগ অত্যন্ত মহৎ এবং ভালো এবং বুদ্ধিদীপ্ত। তারা যে সংস্কারের কথাগুলো বলছেন, এখানে তো অনেক ক্ষেত্রেই না বলার কিছু নাই, টুকটাক দুই একটা ক্ষেত্রে তারা বলেছেন যেটা, কিন্তু আমরাও দেখছি এইটা মহৎ উদ্যোগ এবং এই স্বাধীনতার পর থেকে এই উদ্যোগটা কেউ নেয় নাই, কারণ চাপিয়ে গেছে, হ্যাঁ ঢেকে গেছে। কাজে এই জন্যে আমি মনে করি এই সরকার, কারণ নিজেরাই তো ভোট ডাকাতি করছে, নিজেরাই তো ভোট চুরি করছে না। আপনি আজকে যারা এই যে গণতন্ত্রের কথা বলে, তাও তো গণতন্ত্রের গলা টিপে হত্যা করছে না। তার মানে আপনি মনে করেন যে সংস্কারগুলো হওয়ার পরে নির্বাচন? হ্যাঁ, এইটাকে ইউনূস সাহেব বলেছেন যেটা, যে জুনের মধ্যে নির্বাচন। জুনের মধ্যে আপনারা কি মনে করেন সংস্কারগুলো হয়ে যাবে? আমরা মনে করি তারা যেভাবে আগাইতেছে জুনের মধ্যে নির্বাচন আর সম্ভব। এবং আপনি যে সমস্যাগুলো চিহ্নিত করলেন আপনার ভাষায়, এই জুনের মধ্যে এই সব সমাধান হয়ে যাবে? সমস্যার সমাধান হবে না এটা আমি, কিন্তু অধিকাংশ হবে। রাজনৈতিক দলের যে চরিত্রের কথা বললেন, রাজনৈতিক দলের চরিত্র ঠিক হয়ে যাবে জুনের মধ্যে? না, চরিত্র হবে না, কিন্তু এমন একটা নীতি থাকবে যে এই নীতি না মানলে ওদের রাজনৈতিক দল নিষিদ্ধ হবে। যে দলের মধ্যে দুর্নীতিবাজদের আধিক্য বেশি, এমনটাই থাকে যে দলে, এটা আমরা বলেছি, যে দলের মধ্যে দুর্নীতিবাজদের আধিক্য বেশি, সন্ত্রাসীদের আধিক্য বেশি, সেইটাকে তাকে একটা ওয়ার্নিং দিতে হবে। এই ওয়ার্নিংয়ের মধ্যে যদি তারা সংশোধন না করে, তাহলে এই রাজনৈতিক দলের নিবন্ধন নিষিদ্ধ করতে হবে, যেটা আওয়ামী লীগের করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ হলো কেন? তারা দুর্নীতি করেছে, তারা সন্ত্রাস করেছে, ভারতের স্বাধীনতার সার্বভৌমত্ব তারা ভারতের হাতে তুলে দিচ্ছে, এই কারণেই তো তাদের নিষিদ্ধ হইল। তারা মানুষ হত্যা করেছে, খুন গুম করেছে, এই জন্যই তাদের না। এই আওয়ামী চরিত্রের যে চরিত্রগুলি, এই চরিত্রগুলো যেসব দলের মধ্যে থাকবে, তাদেরও কিন্তু পর্যায়ক্রমে রাজনীতি নিষিদ্ধ করলে, এই ধরনের একটা আইন থাকলে, তখন কিন্তু এইগুলো আর করতে খুব সাহস পাবে না। আমরা ধরে নিচ্ছি আগামী জুনের মধ্যে নির্বাচন হবে, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এককভাবেই 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে? না, আমরা তো চাইতেছি যে, আমরা প্রথম চাইছিলাম যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যেসব দল শরিক হয়েছে, আমরা একক মানে সম্মিলিতভাবে আমরা নির্বাচন করব। আচ্ছা, এটা তাহলে বিরোধী দলে কারা থাকবে? না, বিরোধী দল এখানে আমরা যে একটা জিনিস পেয়েছি, মানে পিআর পদ্ধতির নির্বাচন। আচ্ছা, পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক নির্বাচন। সেক্ষেত্রে তো আপনার সংবিধান পরিবর্তন লাগবে, নির্বাচনী আইন পরিবর্তন করতে হবে। না, সেটা তো কোনো ব্যাপারই না। নির্বাচন আওয়ামী লীগ যে নিষিদ্ধ হইল, কিসের মাধ্যমে হইল? এটা নির্বাচন সরকারের পার্লামেন্টের মাধ্যমে না, এটা তো একটা অর্ডিন্যান্সের মাধ্যমে। কাজে এই জন্য আমরা মনে করি 91টা দেশে পিআর পদ্ধতি আছে, এটি সবচেয়ে একটা বেস্ট পদ্ধতি এবং চিরতরে ফেসিবাদ মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা, এটি নিশ্চয়ই একটি ভালো সিস্টেম। কিন্তু ধরেন শেষ পর্যন্ত এই সিস্টেমে নির্বাচন হলো না, আমাদের যে এক্সিস্টিং সিস্টেমই হলো, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা মনে করি অধিকাংশ দলেই কিন্তু পিআর পদ্ধতির পক্ষে, অধিকাংশ দল পক্ষে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দল হিসেবে যাকে বলা হয়, বিএনপি তো এর পক্ষে নাই। আমি একটা কথা বলি, বড় দলের কিন্তু কোনো স্থায়িত্ব নাই, এইটা মনে রাখতে হবে। বড় দল স্থায়ী না, আজ বড় দল কাল ছোট দল হয়ে যায়, বেনিশ হয়ে যায়। যেমন মুসলিম লীগ 47 সালে 95-96% ভোট পাইছিল তারা, সেই 54 সালে মুসলিম লীগ শেষ হয়ে গেল, গেছে না, যুক্ত ফ্রন্টের কাছে হারিয়ে গেল না। এরপরে আওয়ামী লীগ 99% পারে ভোট পাইছিল, আওয়ামী লীগ কতগুলো আসন পাইল 70 সালের নির্বাচনে, সেটা বেনিশ হয়ে গেল না। তারপরে সাত, হ্যাঁ, পল্লীবন্ধু নামে আইছিল, কত বড় একটা দল ছিল, এককভাবে সরকার গেছে না। তাহলে দেখা গেল আজ জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, কাজী বড় দল জনমত আইজ আছে, কাল কিন্তু নাই আপনার সাথে। এটা মনে রাখতে হবে। যে ধরনের জনমত জনগণের ওয়াদা করে জনমত আপনার পক্ষে নিয়েছিলেন, সেটি যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে কিন্তু জনমত আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। যেমন মুসলিম লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারপর জাতীয় পার্টি থেকে নেছে, আবার ইদানিং আওয়ামী লীগ থেকে নেছে। এভাবে কিন্তু বড় দলের গৌরব করা, কিন্তু আপনি জনমতের পক্ষে প্রতিফলন কতটা করাইতে পারছেন বিগত দিনে? আপনি ইতিহাস কি, বর্তমান ইতিহাস কি? আজকে যারা বড় দল দাবি করেন, তাদের মনটাও তো বড় থাকা লাগবে না। আজকে সারা দেশে চাঁদাবাজি, আজকে যে দখলবাজি, এটা কারা করতেছে? কারা করে? পেপার পত্রিকা প্রতিদিন আসে না? নিজেরা প্রায় 60-70 জন লোক নিজেরা আভ্যন্তরীণ সংঘাতে মারা গেল, এই দায়িত্ব কে নেবে বলেন?
এটা কে নেবে? এত বিরোধী দল নাই, এখানে তো আওয়ামী লীগ মানে নাই, নিজেরা মারা গেল। তাহলে বোঝা গেল বড় দলের আপনি এইভাবে, বড় দল সবসময় বড় দল না, বড় দল না। তার মানে আপনার কি মনে করতেছেন আগামী নির্বাচনটা যদি জুনের মধ্যে হয়ও প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচনের মধ্যে দিয়ে হবে মনে করেন? হ্যাঁ, এইটা আমরা আশা করি, কারণ ওই একটা দল ছাড়া সব দল কিন্তু পিআর পদ্ধতির পক্ষে, জামাত ইসলাম পিআর পক্ষে, এমনকি কমিউনিস্ট পার্টি কিন্তু পিআরের পক্ষে, আমরা সমস্ত ইসলামী দলগুলো পিআরের পক্ষে, এবি পার্টি পিআরের পক্ষে, গণ অধিকার পিআরের পক্ষে, এনসিপিও পিআরের পক্ষে, অর্ধেক আছে আর অর্ধেক তারা বিবেচনা করতেছে। কাজেই সমস্ত দল যদি পিআরের পক্ষে যদি যায়, আর যেহেতু 91টা দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে, এই যদি হয়, তা আমি মনে করি এই দেশের চিরতরে ফেসিবাদ মুক্ত একটা রাজনৈতিক একটা সংস্কৃতি সৃষ্টি হবে, একটা কার্যকরী একটা সংসদ হবে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা সরকার গঠন হবে।